ফিরোজ ভাই চলো চলো ঢাকা চলো যে আন্দোলন ঘোষণা হয়েছিল সে আন্দোলনে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হয়ে আজ পর্যন্ত তার হদিস পাওয়া যায়নি। তখন তার যে শিশু বাচ্চা আজকে যে আনোয়ার রাজি মনন সাংবাদিকতা করে সে তখন ছোট্ট শিশু, তার আরেক ছোট ভাই সে একদম মাসুম ওদের বাচ্চা ছিল। এখনো পর্যন্ত এই দুজন শিশু এবং শিশু জানে না তাদের পিতা আদৌ বেঁচে আছে কিনা। দীর্ঘ পথ পরিক্রমা দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও তার মা এই দুটো এবং শিশু বাচ্চাকে নিয়ে বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছিল, প্রশাসনের কাছে ধর্ণা দিয়েছিল, রাজনীতির নেতাদের কাছে ধর্ণা দিয়েছিল, কিন্তু কারো কাছ থেকে কোন ধরনের সাড়া তিনি সহযোগিতা তিনি পাননি। তিনি দুটি শিশু বাচ্চাকে নিয়ে তার বুকে পাথর বেঁধে আজ পর্যন্ত তিনি এই দুটি বাচ্চাকে নিয়ে তার স্বামীর পথে আছে। তিনিও জানেন না তার স্বামী আগে বেঁচে আছে কিনা মরে গেছে। আমি ফরিদপুরের সন্তান, দীর্ঘদিন ফরিদপুরে সাংবাদিকতা করেছি, চট্টগ্রাম শহরে কাজ করছি। আমি চাইব ফরিদপুরবাসীর পক্ষ থেকে, ফরিদপুর জাতীয়তাবাদী শক্তির পক্ষ থেকে, ফরিদপুর গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে এবং আনোয়ার রাজি মননের পরিবারের পক্ষ থেকে প্রশাসন এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, গুম খুনের বিচার হচ্ছে, আইনাঘরের বিচার হচ্ছে, আমি চাইব এই সিলেট চেয়ারম্যান তার যে জনপ্রিয়তা ছিল তখন যারা পেশি শক্তি ছিল প্রশাসনে ছিল আওয়ামী দোষের আওয়ামী প্রতিষ্ঠা তার জনপ্রিয়তা ইচ্ছান্বিত হয়ে পরবর্তীতে যারা লালানি ইউনিয়নের কর্ণধার হয়েছে, পরবর্তীতে যারা লালানি ইউনিয়নের তালিকা শক্তিতে আসীন হয়েছে তারাই সুপ্রশাসনে সিলেট চেয়ারম্যানকে সরিয়ে দিয়েছিল। আমি চাইব, আমি দাবি করব আজকে যে প্রশাসন কাজ করছে নিরপেক্ষ প্রশাসন অনতিবিলম্বে তার যেদিন সে নিখোঁজ হয়েছিল সেদিনের মোবাইল কল লিস্ট, কল রেকর্ড, তার লোকেশন এগুলো ট্রেকিং করে তার যদি যেতে দেওয়া হয়, তাকে যাতে যদি বেঁচে থাকে তার পরিবারের কাছে যদি ফিরে দেওয়া হয় এবং যদি তাকে গুম করে খুন করা হয় তাহলে অন্তত তার মরদেহটা কোথায় আছে সেই হদিসটুকু যদি তাকে তার পরিবারকে দেওয়া হয় তাহলে আজকে যে শিশু আজই বলুন তার ছোট ভাই এবং শিশু তারা অন্তত জানতে পারবে তাদের বাবা এখানে চিররাজ্যে শায়িত আছে। তার মা অন্তত সান্ত্বনা দিতে পারবে জীবনের শেষ সময় এসে তার স্বামীর মনোনয়নটি তিনি পেয়েছেন। এছাড়া এরপরে লাভলন থেকে হাবিব নামে এক বিএনপি নেতাকে উঠিয়ে নিয়ে ক্রসফায়ার দেওয়া হয়েছিল। আমি সেই অবৈধ হত্যার বিচার, বহির্ভূত হত্যার বিচার দাবি করছি। হাবিবের অপরাধ ছিল, হাবিব বিএনপি করত, অন্য হাবিবকে বাঁচাতে গিয়ে মাদক ব্যবসায়ী হাবিবকে বাঁচাতে গিয়ে তখনকার রেড প্রশাসনে যারা ছিল তারা নিরব হাবিবকে তুলে নিয়ে ক্রসফায়ার দিয়েছিল পুরাতন রেলওয়ে স্টেশনে। আমরা সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই। পরিবেশে ফরিদপুরের জনপ্রিয় বিএনপি নেতা, জনপ্রিয় চেয়ারম্যান, সিলেট চেয়ারম্যানের সন্ধান দাবি করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিনিয়র সাংবাদিক চট্টগ্রাম প্রেস ক্লাবের মেম্বার সেক্রেটারি জনাব জাহিদুল করিম খুশরু আমাদের মাঝে বক্তব্য রাখছেন। জাহিদুল করিম খুশরু। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী মান্নানের পিতা আজকে যার সাথে 12 বছর আগে তার সাথে কিন্তু আমার যোগাযোগ ছিল রাজনৈতিক ভাবে, যেভাবে গুম হয়েছে আজকে এই গুমের বিচার এখনো হয় নাই। আমি বিশ্বাস করি চট্টগ্রামের জেলা প্রশাসন যারা আছেন, সিবিআই, সিআইডি, এই গুমের ব্যাপারে আপনারা নতুন করে তদন্ত শুরু করবেন, কারণ 12 বছর পর আজকে আমরা আবার বিচার চাইতে এসেছি। একটা লোককে গুম করে বেড়াইছে, এই গুমের সাথে জড়িত সেদিন আওয়ামী সন্ত্রাসীরা, আওয়ামী ফ্যাসিবাদী গ্রুপের যারা জড়িত, আমি মনে করি তাদেরকে এখন বিচারালয়ে গ্রেপ্তার করে তাদের সাথে যারা চামুন্ডা আছে তাদেরকে গ্রেপ্তার করে এই বিচার ব্যবস্থাকে আজকে সুস্থ করার জন্য আজকে যেই প্রধান উপদেষ্টা যেই কার্যক্রম শুরু করেছে, আমি মনে এই বিচারের সাথে যারা জড়িত তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে আজকে তার আত্মার শান্তি পাবে এবং বাংলাদেশের ভবিষ্যতে ঘুম টুম টুম আপনারা আজকে আবার
যারা গুম হত্যা জড়িত ফেস্টিভালের দর্শকদের বিরুদ্ধে আজকে আপনারা সোচ্চার হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসিম বক্কর ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সময় স্বল্পতার কারণে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ফটিকছড়ি লালাং ইউনিয়নের সাবেক সুযোগ্য চেয়ারম্যান আমাদের শহীদুল আলম সিরাজ সাহেবের সম্মানের দাবিতে আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত আমাদের চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয় দলের সাবেক সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব আবুল হাসিম বক্কর সাহেব সহ উপস্থিত আমাদের বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ সহ আমাদের সাংবাদিক ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, আমরা আপনাদেরকে আজকে এই মানববন্ধন যে দাবি, আমরা সেই দাবির সাথে সংহতি প্রকাশ করে চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হয়ে আপনাদের দাবির সাথে একমত পোষণ করছি। আমরা প্রশাসনকে অনুরোধ করব যাতে অবিলম্বে আবার যাতে এই শহীদুল আলম সিরাজ সাহেবের ব্যাপারে আবার নতুন করে যাতে ওনার অবস্থান সম্পর্কে জানার জন্য তদন্ত শুরু হোক। আমরা ওনার সন্ধান চাই, ওনার পরিবার ওনার সন্ধান চাই। আমরা যে আজকে ওনার পুত্র অনল যে সাংবাদিক এবং তার সহকর্মীদের আয়োজন যেটা, তাদের মাধ্যমে আপনাদের কাছে সারা দেশবাসীর কাছে আমাদের অনুরোধ, আমরা এই আমাদের সুযোগ্য চেয়ারম্যান সাহেব তিনি ঢাকায় যাওয়ার পথে ঘুমে ছিলেন, পরে আমরা সন্ধ্যা পাইনি, তার সন্ধানের দাবিটা নিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2012 সালের 6 মার্চ বিএনপি চলো চলো ঢাকা চলো কর্মসূচি থেকে গুম হয়েছিলেন ফটিকছড়ির বিএনপি নেতা শহীদুল আলম সিরাজ চেয়ারম্যান। দীর্ঘ 12 বছর পরেও আমরা তার সন্ধান পাই নাই। পরবর্তীত পরিস্থিতিতে 25 সরকারের পতনের পরে গত 15 বছর যারা হত্যার শিকার হয়েছিলেন সেই সব পরিবার আজকে আশায় বুক পেয়েছে। যারা বোমার শিকার হয়েছিলেন তাদের ফিরে পাবার আশায় আজকে আমরাও মানববন্ধনে শরিক হয়েছে। আমাদের সহকর্মী সাংবাদিক আজিম আহমেদের পিতা ফটিকছড়ির লালাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল আলম চৌধুরী সিরাজ চেয়ারম্যানের সন্ধানের দাবিতে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন দৈনিক বিজ্ঞানের চট্টগ্রাম ব্যুরো প্রধান জনাব হাসান মুকুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফটিকছড়ির কৃতি সন্তান, এক সময় জনপ্রিয় নেতা, বিএনপি নেতা এবং নির্বাচিত চেয়ারম্যান সিরাজ চেয়ারম্যান গুম হওয়ার এক প্রতিবাদে ওর সন্ধানের দাবিতে আজকের এই সাংবাদিক সমাজ, পেশাজীবী সমাজ এবং যুবক ছাত্র সমাজের পক্ষ থেকে এই মানববন্ধনে যারা আগত সবাইকে শুভেচ্ছা জানাই। আজ থেকে 12 বছর আগে বিএনপির ঢাকা চলো কর্মসূচিতে গিয়ে এই সিরাজ চেয়ারম্যান গুম হয়েছিলেন। দীর্ঘ 12 বছর তার কোনো সন্ধান মিলেনি। 16 তারিখ শেখ হাসিনা সরকার শুধু সিরাজ চেয়ারম্যান নয়, শত শত বিএনপির নেতা কর্মীদেরকে গুম করেছিল। অনেকের সন্ধান পেলেও অনেকের ক্লাস পর্যন্ত পাই নাই। আমরা আজকে আমাদের প্রিয় নেতা এই সিরাজ চেয়ারম্যানের সন্ধানের দাবি জানাই। উনি মৃত নাকি জীবিত, আমরা প্রশাসনের কাছে এই জবাব চাই। ওনার সম্পর্কে লাশটা যেন আমাদের মাঝে ফিরিয়ে দেয়। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে
যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব সালে নোমান আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। আজকের আমাদের এই মানববন্ধনে বক্তব্য রাখবেন সাংবাদিক ওয়াহিদ জামান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। চেয়ারম্যান সিরাজ সাহেব, আমার বাড়ি যেহেতু ফটিকছড়ি, চেয়ারম্যান সিরাজ সাহেব আমার পরিবারের সদস্য। 2012 সালের 6 মার্চের পর থেকে আমরা অসংখ্যবার প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। সিরাজ সাহেব যে নিরুদ্দেশ, তখন আমাদেরকে বলা হয়েছিল যে পারিবারিক কারণে তিনি নিরুদ্দেশ হয়েছেন, হয়তো ফেরত আসবেন। পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে চট্টগ্রামের একটি থানায়। এরপর থেকে পুলিশ প্রশাসন কিংবা বাংলাদেশের যে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার, তারপর থেকে সিরাজ চেয়ারম্যানকে খুঁজে বের করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমরা পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে আমরা পুলিশের সাথে কথা বলেছি, র্যাবের সাথেও কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সিরাজ চেয়ারম্যানের সর্বশেষ অবস্থান ঢাকা এয়ারপোর্টের আশেপাশে। পরবর্তী পরিস্থিতিতে আমরা সহজেই অনুমান করতে পারি যে স্বৈরাচার সরকারের যে আয়নাগর, সেই আয়নাগরের একজন ভুক্তভোগী হচ্ছেন সিরাজ চেয়ারম্যান। স্বৈরাচার সরকার শেখ হাসিনা 5ই আগস্ট পালিয়ে যাওয়ার পর আমরা আশা করেছিলাম সিরাজ চেয়ারম্যানও ফেরত আসবেন। আমার পরিবারের সদস্য হিসেবে আজিম অননের পিতা হিসেবে আজিম অনন আবারও তার পিতাকে পিতা রাখতে পারবেন, বাবা রাখতে পারবেন, সে আশা আমরা রেখেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে আমরা এখন পর্যন্ত আয়নাগরের যে তালিকা, সেই তালিকায়ও সিরাজ চেয়ারম্যানের উদ্ধার হওয়ার কোনো ধরনের সুসংবাদ আমাদের কাছে আসেনি। আমরা গুম কমিশনেও এই বিষয়ে অভিযোগ করা হয়েছে। গুম কমিশন যেটি জানিয়েছে যে সিরাজ চেয়ারম্যান নিরুদ্দেশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ক্লু তাদের কাছে নেই। আমি আজকের এই সমাবেশ থেকে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, সিরাজ চেয়ারম্যানকে বিলম্বে তাকে উদ্ধার করুন, অথবা তাকে কে কারা হত্যা করেছে তাদের বিচার করুন। সারা বাংলাদেশ গত 17 বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার একটি বন্দিখানায় পরিণত হয়েছিল। তার উজ্জ্বল একটি দৃষ্টান্ত হচ্ছে আজিম অননের বাবা। আজিম অনন তখন এতখানি নাবালক ছিলেন যে পিতা নিরুদ্দেশ হওয়ার বিষয়টি, কারা গুম করেছে সেই বিষয়টি আসলে তার বোঝার ক্ষমতা হয়নি, বোঝার সক্ষমতা তার তৈরি হয়নি তখন। আজকে 12 বছর পর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা বলতে চাই, চট্টগ্রামের ফটিকছড়ির শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী প্রাক্তন সংসদ সদস্য, তার সাথে সুসম্পর্কের কারণে আমরা জানতে পেরেছি, তার সাথে সুসম্পর্কের কারণে এবং রাজনৈতিক অ্যাক্টিভিটির কারণে তাকে নিরুদ্দেশ করা হয়েছে, গুম করা হয়েছে। সারা বাংলাদেশে যেভাবে ইলিয়াস আলীকে গুম করে হত্যা করা হয়েছে, আমরা কোনো নিশ্চিত নই কারা গুমের শিকার হয়ে হত্যার শিকার হয়েছে। আমরা স্পষ্ট করে প্রশাসনের কাছে দাবি রাখছি, অনতিবিলম্বে সিরাজ চেয়ারম্যান ইলিয়াস আলী সহ যেসব বিএনপি নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদের হত্যার সাথে যারা জড়িত, গুমের সাথে যারা জড়িত, তাদের বিচার করার দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রনেতা কামরুল ইসলাম কুতুবী, মাইনুদ্দিন খান রাজীব, সৌরভ প্রিয় পাল, প্রিয় চট্টগ্রাম পত্রিকার সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন, দৈনিক সারাবেলার বড় প্রধান তহিদুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ, আমাদের সহকর্মীরা, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল। সবাইকে শুভেচ্ছা। আমার খুব স্নেহের ছোট ভাই আজিম অননের বাবা সিরাজুল ইসলাম চেয়ারম্যান ফটিকছড়ির লেলাং ইউনিয়নের
তৎকালীন 2012 সালে 6 মার্চ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করা অবস্থায় তাকে গুম করা হয়। প্রিয় সহযোদ্ধা, প্রিয় বন্ধু যারা শুনছেন, স্বাধীন বাংলাদেশে 1972 সালে প্রথম গুমের শিকার হয় জহির রায়হান। খুনি মুজিবের হাত ধরেই প্রথম গুম শুরু। 1975 সালের 2 জানুয়ারি সংসদে দাঁড়িয়ে খুনি মুজিব বলেছিল, কোথায় আজ সিরাজ শিকদার। আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে স্বাধীনতার 53 বছরে দেখছি আমরা আরেক সিরাজুল ইসলামকে আমরা খুঁজে পাচ্ছি না। এর চেয়ে নির্মম নিষ্ঠুরতা বন্ধ কি হতে পারে আমাদের? চৌধুরী জাফর, ইলিয়াস আলী থেকে শুরু করে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে। গুম করেছে কে? খুনি হাসিনা। তার পিতা থেকে শিক্ষা পেয়েছে, সে করেছে, তার প্রমাণ অহরহ পেয়েছি আমরা। আয়নাগর থেকে এখন যারা গুম হয়েছে তারা অনেকে বের হয়েছে। 5 আগস্ট 36 জুলাই রাতে সম্ভবত অননের সাথে আমার কথা হয়, বলছে ভাইয়া ঢাকায় তো আপনার সাথে অনেকের পরিচিত আছে, আপনি একটু খবর নিয়ে দেখেন। আমি আমার অ্যাঙ্গেলে যত ডিজিএফআই, এনএসআই অত গোয়েন্দা সংস্থার যত রাষ্ট্রীয় লোক আমার পরিচিত ছিল সবার সাথে আমি যোগাযোগ করেছি। তারা আমাকে নাম ঠিকানা পাঠিয়ে বলেছিল, আমি নাম ঠিকানা পাঠিয়েছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কেউ তার সন্ধান দিতে পারেনি। তো আমরা চাই অনতিবিলম্বে এই সিরাজুল আলম, সিরাজ চেয়ারম্যানের অনতিবিলম্বে সে জীবিত বা মৃত এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা বের করুক। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যেহেতু সিরাজ চেয়ারম্যান আমাদের দলের সাথে জড়িত, আজকে আমি খুবই কষ্ট পাচ্ছি। এরকম একটা মানববন্ধন, এরকম একটা প্রতিবাদ কর্মসূচি আমাদের দলের পক্ষ থেকে করা উচিত বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আমাদের আজকের এই মানববন্ধনে বক্তব্য রাখবেন আজিমনের সহকর্মী সাংবাদিক ও আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হাসান। সবাইকে শুভেচ্ছা। আসলে দীর্ঘ 12 বছর পরে আমরা যে এখানে দাঁড়িয়ে আজিমনের পিতার যে সন্ধান চাচ্ছি স্বাধীন বাংলাদেশে, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় লজ্জার। আমার একটু আগে যে ভাই বক্তব্য দিয়ে গেলেন তিনি বললেন এইখানে আমরা সংবাদকর্মীরা দাঁড়িয়েছি ঠিক যখন আজিমনের বাবাকে গুম করা হয়েছিল। আজিমনন কিছু বুঝতো না, আর ছোট্ট ভাইটা আজকে স্কুলে পড়ে, আজিমনন এখন সাংবাদিকতা করে। তাহলে যে অসহায় পরিবারটা শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে গুম করা হয়েছে। আমার এইখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন, যে রাজনৈতিক দলের জন্য তিনি ঢাকা চলো কর্মসূচিতে গিয়েছেন, 5 আগস্টের পরবর্তীতে সেই দল কি ন্যূনতম কোনো পদক্ষেপ গ্রহণ করেছে? যদি গ্রহণ করে না থাকে সেটা সেই দলের জন্য লজ্জার, আমাদের জন্য লজ্জার। আজিমনন আমাদের সংবাদকর্মী, আমি তার সাথে সাংবাদিকতা করেছি, সে দায়বদ্ধ নিয়ে আমরা দাঁড়িয়েছি। আমি তাদের কাছে অনুরোধ করব, বর্তমান সরকারের পাশাপাশি সেই দলের কাছে অনুরোধ করব, আপনারা যে গুমের তালিকা দিয়েছেন, আমাদের যে সিনিয়র সাংবাদিক বললেন সেই তালিকায় নাই, সেই তালিকায় আজিমননের পিতার নাম নাই কেন? সেটা কি আপনাদের লজ্জা না আমাদের লজ্জা? সেই তালিকায় আজিমননের পিতার নাম থাকতে হবে। আর যে নাই কেন, যিনি বললেন যে শুধুমাত্র সাকা চৌধুরীর শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ হওয়ার কারণে তিনি হয়েছেন, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ হওয়ার কারণে যদি আজিমননের পিতা গুম হয়ে থাকে, সেই জায়গায় তার দলের কেউ যুক্ত আছে কিনা সেটাও খুঁজে বের করার জন্য এই সভা থেকে আমরা আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আজিমনের সহকর্মী দৈনিক চট্টগ্রাম খবরের সিনিয়র রিপোর্টার ফারুক মনির। আসসালামু আলাইকুম। উপস্থিত প্রিয় সহকর্মীরা, আজ আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের আরেক সহকর্মীর পিতার সন্ধানে এখানে দাঁড়িয়েছি। আপনারা পেশাগত কারণেই জানেন
বিগত 18টি বৎসর কেমন দুঃশাসনে আমরা নিষ্পেষিত ছিলাম। আজীবনের পরিবার তার একটা উদাহরণ হয়ে রয়েছে আমাদের মাঝে। আজীবনের পিতাকে চট্টগ্রাম 6 আসনের সাংসদ খুনি ফজলে করিম চৌধুরীর বাহিনী কিডন্যাপ করেছিল। এই সরকার ক্ষমতায় আসার পরে, জুলাই অভ্যুত্থানের পরে যেই সরকার ক্ষমতায় এসেছে, একে একে আয়নাগর থেকে যখন বন্দীরা বের হচ্ছিল, আমরা তাকিয়েছিলাম সিরাজ সাহেব ওই তালিকায় আছেন কিনা, কিংবা আয়নাগর থেকে মুক্ত হন কিনা। যখন ওই তালিকায় ওনার নাম ছিল না, তখন আবার আমরা খোঁজ শুরু করেছিলাম। এর মাঝে একজন সাবেক সেনা কর্মকর্তা দুটি টক শোতে তার বাপের বিষয়টি টেনেছিলেন, যে একটা ভাড়াটিয়া বাহিনীর দ্বারা চট্টগ্রাম 6 আসনের সেই সাংসদ একজন ইউপি চেয়ারম্যানকে খুন করিয়েছিল। তিনি তখন র্যাবের চট্টগ্রামের প্রধান ছিলেন। তার সাথে তখন সে হাসিনুর রহমান বীর প্রতীক যখন ওই সাংসদের কথায় রাজি হন নাই, তারপরে হাসিনুর রহমানের উপরে এসেছিল প্রশাসনিক অনেক ব্যবস্থা। হাসিনুর রহমান শেষ চাকরিতে থাকতে পারেন নাই, তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। এভাবে আমাদের আজীবনরা পিতার আদর থেকে বঞ্চিত হয়ে এই শহরে বড় হচ্ছে আমাদের ছোট ভাইয়ের মতো। এই সরকার এবং উনি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন, সেই দলের উচ্চ মহলের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা আনুষ্ঠানিকভাবে সিরাজ সাহেবের বিষয়টি কোন ঘোষণা দিয়ে উনি আছে কি নেই, যদি আপনাদের সন্ধানে উনাকে পেয়ে থাকেন, তাহলে একটি পরিবার তার আশা আকাঙ্ক্ষার প্রতীক সে আশ্রয়স্থল ফিরে পাবে। আর যদি সেটাও দিতে না পারেন, তাকে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করে এই পরিবারের পাশে দাঁড়াবেন। আজকের এই সমাবেশ থেকে এই দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মানববন্ধনে এখন বক্তব্য রাখবেন দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহী সম্পাদক সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাহ। ধন্যবাদ সবাইকে, এখানে যারা উপস্থিত হয়েছেন সহকর্মীরা, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজি মননের আমাদের ছোট ভাই আজি মনন, সহকর্মী আজি মনন, তার পিতা সিরাজ চেয়ারম্যানের যাকে গুম করা হয়েছে, তার এই গুম রহস্যের দ্রুত উন্মোচন, তার ক্ষতিপূরণ সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসন সহ সকলকে অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে বিএনপিকেও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আমাদের সহকর্মী আজি মননের পিতা শহীদের আলম সিরাজ চেয়ারম্যানের সন্ধানের দাবিতে আজকের এই মানববন্ধনে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন জামাল কামরাজ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তহিদুল সালাম নিশাত। আমাদের এই মানববন্ধনে এখন সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন তহিদুল সালাম নিশাত। বিসমিল্লাহির রহমানির রহিম। মনিক বার্তার ফটো সাংবাদিক আজি মননের পিতা ফটিকছড়ি লেলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভাইয়ের গুম হওয়ার বিষয়ে আজকের এই মানববন্ধনের উপস্থিত প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে জনাব আবুল হাসান বক্কর ভাই, আজকের উপস্থিত বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা ও আমার সহকর্মীবৃন্দ, আপনারা যে বিষয়টা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন বিভিন্নভাবে, সেটা হচ্ছে এই দেশে গুমের যে সংস্কৃতি, এই সংস্কৃতিটাই চালু করেছিল শেখ মুজিবুর রহমান। এই দেশে যে বিনা বিচারে ক্রস ফায়ারের নামে মানব হত্যা, এটাও চালু করেছিলেন শেখ মুজিবুর রহমান। পিতার পদাঙ্ক অনুসরণ করে তারই কন্যা শেখ হাসিনা বিগত 15 বছর এই দেশের পুরো দেশকে মৃত্যু পরিণত করেছিল, গুমের দেশে পরিণত করেছিল।
এরই ধারাবাহিকতায় আজ সিরাজ চেয়ারম্যানকেও গুম করা হয়েছে। শুধু তাই নয়, আমাদের বোয়ালখালী তো আরেক বাজার জনপ্রিয় চেয়ারম্যান এবং তার ব্যক্তিগত গাড়ি চালক সহ আজ পর্যন্ত গুমের তালিকায় রয়েছে। একটি গুম হওয়া পরিবারই বলতে পারে গুমের হওয়ার যন্ত্রণাটা কি। শুধু মানুষটাকে হারিয়ে ফেলছে তা নয়, ওনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং ওনার নামে যে জমি জমা রয়েছে সেটাও কিন্তু তার পরিবারের লোকজন সেগুলো কোনো হস্তক্ষেপ করতে পারে না, বেচা বিক্রি করতে পারে না, গচ্ছিত অর্থ উত্তোলন করতে পারছে না। তাই আমি রাষ্ট্রের নিকট অনুরোধ জানাচ্ছি, আবেদন জানাচ্ছি, অবিলম্বে এই গুমের রহস্য উন্মোচন করুন। হয় ওনাকে মৃত ঘোষণা করুন বা এই গুম হওয়া ব্যক্তিদের উদ্ধারে সিদ্ধান্তে বা একটু তৎপরতা চালু করুন। আজকে আমরা জানতে চাই যে সিরাজ চেয়ারম্যান কি বেঁচে আছে না মারা গেছে। মারা গেলে বলুন, যদি উনি মেরে ফেলা হয়েছে তাহলে তার পরিবার তার উনার গচ্ছিত অর্থ এবং তার জমি জমা সহায় সম্পত্তি তারা বেচা বিক্রি বা বিভিন্নভাবে হস্তান্তর করতে পারবে। আমি আজকে এই গুমের সংস্কৃতি যে চালু করে শেখ হাসিনা 5ই আগস্টে বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা বিদায় নিয়েছে। তাই আমরা চাই আজকের এই 5 আগস্টের চেতনাকে ধারণ করে এই দেশে যার কখনো যেন গুমের সংস্কৃতি কোনো ফ্যাসিস্ট চালু করতে না পারে, ফ্যাসিস্ট কোনো শাসন যেন এই দেশে আসতে না পারে। সবাইকে ধন্যবাদ। আবারও আপনাদের এই অব্যাহত আন্দোলন প্রতিবাদে থাকার ভূমিকা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা। সংহতি প্রকাশ করেছে ফটিকছড়ির সাংবাদিক পরিষদ, চট্টগ্রামের কর্মরত ফটিকছড়ির সাংবাদিকবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের প্রাক্তন নেতা আলাউদ্দিন সেলিম সহ অন্য নেতৃবৃন্দ, সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত হয়েছেন সন্তানের উপজেলা যুবদলের আহ্বায়ক আজম খান, স্বেচ্ছাসেবক দলের আবু তৈয়ব সহ অন্য নেতৃবৃন্দ, সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন গুম হওয়া ফটিকছড়ি উপজেলা বিএনপি নেতা শহীদুল আলম সিরাজ চেয়ারম্যানের বড় সন্তান, দৈনিক ডাক্তার স্টাফ ফটো সাংবাদিক আমাদের সহকর্মী আজম আলম। 2012 সালে 6 মার্চ ঢাকার থেকে আমার বাবা গুম হন, যা এখন পর্যন্ত আমরা জানি না যে উনি বেঁচে আছেন না মারা গেছেন। গুম শুধু গুম নয়, আমাদেরকে এই 12 বছর আজ পর্যন্ত, আজকের এই দিন পর্যন্ত আমাদেরকে অনেক কিছুই শুনতে হয়েছে। আমার বাবা গুম হওয়ার পরে একে একে আমার দাদু
আমার বাবার জন্য আমার নানু ভাই ব্রেন হ্যামারাইজ হয়ে 28 দিন আইসিইউতে থেকে সর্বশেষ মারাও গেলেন, দাদুও মারা গেলেন। শুধু সেটাই নাই, জাতীয় পরিচয়পত্র করতে গিয়েছি, প্রশ্ন করা হলো যে মৃত না জীবিত। আমি তো ভাই জানি না আমার বাবা মৃত না জীবিত, আমি কোথেকে বলবো? আমাকে বলা হলো যে সিদ্ধান্ত দেন কি লিখবো। আমি তো লাশটাও দেখি নাই, আমি তো জানি না যে আমার বাবা জীবিত না মৃত। আমরা এমন দেশে বাস করি যে আমরা কি বলবো, প্রশাসন সহ সকলের কাছে আমার একটাই অনুরোধ, যদি আমার বাবা বেঁচেও না থাকে অন্তত পক্ষে আমার বাবার শেষ চিহ্নটা আমাদের কাছে ফেরত দেওয়া হোক। আর যদি মেরে ফেলা হয় অন্তত পক্ষে লাশটা হলেও ফেরত দেওয়া হোক। কোথায় তার শেষ কবর বা কোথায়, আমরা সেই জিনিসটা জানতে চাই। বিশেষ করে আজকে 12 বছর পরে আমার সহকর্মী বড় ভাইরা যে আয়োজন করেছে তাদের প্রতি কৃতজ্ঞ, সবার প্রতি কৃতজ্ঞতা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আলম খাজা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গুমের শিকার একটি পরিবারের সন্তানের পরিবারের যে বেদনা, সে বেদনার কাহিনী আমরা শুনলাম। আজকে যারা এই গুমের প্রতিবাদে এবং সন্ধানের জন্য এখানে সংহতি প্রকাশ করতে এসছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব আবুল হাসান বক্কর ভাই, উপস্থিত প্রিয় সাংবাদিক বৃন্দ এবং ভাইরা, আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কারণ একটি ব্যক্তি যখন নিখোঁজ হয়ে যায় একটি পরিবার থেকে, তার বেদনা শুধু সেই পরিবারে বহন করতে থাকে। আর রাষ্ট্র হিসাবে নাগরিকের যে দায়িত্ব, সে দায়িত্ব কিন্তু নাগরিকরা পালন করবে, কিন্তু রাষ্ট্র নাগরিকের জন্য কি করছে সে জবাব আজকে রাষ্ট্রকে দিতে হবে। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন করেছি, আমরা 5 আগস্টের অভ্যুত্থান সৃষ্টি করেছি শুধুমাত্র এই গুম হওয়া সন্তানদের, গুম হওয়া বাবার, গুম হওয়া ভাইদের খোঁজ পাওয়ার জন্য। আজকে ফ্যাসিবাদের পদচিহ্ন এখনো রয়ে গেছে বাংলাদেশের প্রতিটি জায়গায়। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, এই ফ্যাসিবাদী সরকারের যে অন্যায় অত্যাচারগুলো হয়েছে তার সাথে যারা জড়িত সেই দোষীদের এখনো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তাদের কালো ছায়া, তাদেরকে ধরে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় এই গুম হওয়া পরিবারের বেদনা আমরা কিছুতে বুঝতে পারবো না। আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমার রাজপথে আমাদের পাশ থেকে অনেক ভাইকে আমরা হারিয়েছি। আমরা আমাদের সহকর্মীর রক্ত দেখেছি, সেই রক্ত দিতে যাবে যদি আমরা আজকে এই গুম হওয়া পরিবারের মুখের দিকে তাকিয়ে তাদেরকে সান্ত্বনা দিতে না পারে। তাদের যে হারিয়ে গেছে তাদের শেষ অবস্থানটা যদি আমরা জানাতে না পারি তাহলে কিন্তু আমাদের ব্যর্থতা হবে। সেই ব্যর্থতা ঘোচাবার জন্য আজকে রাষ্ট্রকে, সরকারকে এগিয়ে আসতে হবে। আজকে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের আজকের এই মানববন্ধনের আমরা শেষ পর্যায়ে চলে যাচ্ছি। এখন সভাপতির বক্তব্য রাখবেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা সালেহ মোহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে আমাদের সহকর্মী আজিমরণ
সে ইতিহাস, সে জানে না তার বাবা কোথায়। 2012 সালে চলো চলো ঢাকা চলো কর্মসূচিতে অংশ নিতে গিয়ে নিখোঁজ হয়েছেন। গুম হওয়া এই আমাদের সহকর্মীর 12 বছরের কান্না, এই পরিবারের 12 বছরের কান্না আমরা ফেরত দিতে পারবো না, এই রাষ্ট্র ফেরত দিতে পারবে না। আমরা এই রাষ্ট্রের কাছে, এই দেশবাসীর কাছে আমরা দাবি জানাবো, যারা এই গুম খুনের সাথে জড়িত ছিল অবশ্যই তাদেরকে চিহ্নিত করে তাদের বিচার করতে হবে। আমরা আদিমাননের 12 বছরের আদিমাননের পরিবারে 12 বছরের কষ্ট, 12 বছরের কান্না, 12 বছরের দুঃখ আমরা মুছে দিতে পারবো না, কিন্তু আমরা চাই বাংলাদেশে যাতে আর কোন মায়ের সন্তান, কোন পরিবার যাতে এভাবে দুঃসহ জীবন না কাটায়। আমি এখানে উপস্থিত চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি যারা বক্কর ভাই, খাজা ভাই সহ অন্য যারা এসছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মানববন্ধনের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল হাসান বক্কর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই চট্টগ্রামের একজন সন্তান, আমাদের ফটিকছড়ির যে চেয়ারম্যান, আমাদের হাজী, এই যে মরণের বাবা সিরাজ চেয়ারম্যান বলেন সবাইকে, ওনাকে 2012 সালে ঢাকা চলো কর্মসূচিতে উনি অংশগ্রহণ করতে গিয়েছিলেন। এই স্বৈরাচারী ব্রিটিশ সরকার এই গণতন্ত্রকে যারা হত্যা করেছে, মানুষের বাক স্বাধীনতাকে যারা হত্যা করেছে, ভোটের অধিকারকে যারা হত্যা করেছে, আইনের শাসনকে যারা খর্ব করেছে, গণতন্ত্রকে যারা গলা টিপে হত্যা করেছে, সংবাদপত্রের স্বাধীনতাকে যারা বন্দী করেছে, হত্যা করেছে, সেই বিশিষ্টের বিরুদ্ধে চলমান আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে উনি একজন পেশায় সাংবাদিক হিসেবে ঢাকায় গিয়েছিলেন। দুর্ভাগ্যজনক, আর তার পরিবার তারপর থেকে আর তাকে ফিরে পায় নাই। নিখোঁজ কিংবা মারা গেছেন বা হত্যা করা হয়েছে, নাকি ওই যে আয়নাঘরের কথা বলা হয়েছে, আয়নাঘরে তাকে গুম করা হয়েছে। এই 12 বছরে মরণ হতো, তখন অনেক ছোট ছিল, সে সবকিছু ঠিক সময় মতো অনুধাবন করতে পারে নাই, বুঝতে পারে নাই। কিন্তু এখন তার বয়স হয়েছে, তার পরিবার তার বাবার সঠিক সন্ধান, সঠিক অবস্থান ধারণা বিদায় বা রাষ্ট্র বা সরকার বা আমরা সেটা দিতে পারি নাই, বিদায় সেই বিভিন্ন সমস্যার সংকটের সম্মুখীন হচ্ছে। এটাই কিন্তু বাস্তবতা। বাস্তব কথাটা হচ্ছে যে শুধু এই যে সিরাজ সাহেব চেয়ারম্যান নয়, বরণের বাবা নয়, এখানে চট্টগ্রামের বাসা চেয়ারম্যান বলেন, আমাদের এই যে সারা বাংলাদেশে শত শত হাজার হাজার এরকম অনেক চেয়ারম্যান, অনেক সাংবাদিক, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আন্দোলনের রাজপথে নেতৃত্ব দিয়ে গুম হয়েছেন, খুন হয়েছেন, এটা ছিল বাস্তব। তখন 14-15 বছর কিন্তু আমরা আজকে নতুন করে এখানে দাঁড়াই নাই। এই ধরনের গুমের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে সন্ধানের জন্য, তাদের লাশের সন্ধানের জন্য, লাশ ফিরে দেওয়ার জন্য এই প্রেস ক্লাবের সামনে বলেন আর রাজপথে বড় বড় সমাবেশ করে সবসময় আমরা সোচ্চার ছিলাম। আমরা অনেককে বলেছি, অনেক সাংবাদিক ভাইদেরকে বলেছি যে আপনারা হয়তো নিশ্চুপ, সাগরের উনি হত্যা হয়েছে, তার ব্যাপারেও ওখানে আপনাদের মধ্যে বিভাজন দেখছি, কেউ পক্ষে বলছেন, কেউ বিপক্ষে বলছেন, কিন্তু আমরা প্রতিনিয়ত মামলা খাচ্ছি, হামলার শিকার হচ্ছি, জেলে যাচ্ছি, নিপীড়িত হচ্ছি, রিমান্ডে যাচ্ছি, কিন্তু আমরা কোনো ভয়, কোন ডিজিটাল অ্যাক্টকে ভয় করছি না। আমরা এর সবচেয়ে বড় সাহসী বলবো আপনাদের সামনে, আমরা কিন্তু সবসময় সোচ্চার ছিলাম, সবসময় বলেছি। আপনি সিরাজ চেয়ারম্যানের কথা বলেছি, বাবা চেয়ারম্যানের কথা বলেছি, চৌধুরী আলমের কথা বলেছি, এবং নাম না জানা
এই যে ইলিয়াস আলী থেকে শুরু করে আরো নাম না জানা হাজারো যারা গুমের শিকার হয়েছেন তাদের কথাই আমরা সবসময় রাজপথে সোচ্চার ছিলাম, সোচ্চার আছি, এখনো সোচ্চার আছি। আমরা চাই যে রাষ্ট্র এই বিষয়গুলো নিয়ে একটু সঠিক সিদ্ধান্ত উপনীত হোক। কারণ এই যে মনন যে বলছে সে একটা সার্টিফিকেটের জন্য যখন গেছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার বাপ কি মৃত, লিখবো নাকি লিখবো, সে বলতে পারছে না সেই লাশ আবার লাশ দেখে নাই, দেখে খুন হয়েছে নাকি জীবিত আছে না আয়নাগরের গল্প তো আমরা অনেক শুনেছি, এখন তো সেটা আর বলা যাবে না। তাহলে এটা একটা নিশ্চিত করতে হবে। এবং আপনারা এক সাংবাদিক ভাই বলেছেন বিএনপির তালিকায় ওনার নাম নাই, এটা হয়তো আমরা জানি না কি হয়েছে কিনা, আমরা এটা দপ্তরে এটা বলবো, আজকে বলবো, আমরা দপ্তরের থেকে এটা আমরা জানার চেষ্টা করবো, আমরা যে তার তালিকায় তার নামের বিষয়টা নিয়ে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে তার বিষয়টা আমরা এটা অবহিত করব এবং এটা নিশ্চিত করব। আমরা শুধু একটা কথা বলতে চাই, এই গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে এই ধরনের সাংবাদিক থেকে শুরু করে এখানে বিভিন্ন পেশাজীবী কিভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে আপনারা দেখেছেন। এই অত্যাচারের মধ্যে দিয়েও কিন্তু আমরা নিজেরাও নির্যাতিত হয়েছে, পুলিশ রিমান্ডে ছিলাম, থানায় গিয়েছি, বারবার জেলে গিয়েছি, রিমান্ডে নিয়েছে, একটার পর একটা মামলা দেখিয়ে দেখিয়ে রিমান্ডে অনেক কথা জিজ্ঞেস করছে, অনেক কথা বলতে হয়েছে, অনেক কাহিনী, কিন্তু আমরা অবিচল ছিলাম। আমরা সবসময় সাহসিকতার সহিত সকল বাহিনীর সামনে দাঁড়িয়ে আঙ্গুল উঁচু করে বলেছি, গণতন্ত্রের কথা বলেছি, সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেছি, ভোটের অধিকারের কথা বলেছি, আইনের শাসনের কথা বলেছি। এটা আমরা সবসময় সাগর রুনি হত্যা থেকে শুরু করে এই সিরাজ চেয়ারম্যানের হত্যার কথা বলেছি, বাবা চেয়ারম্যানের হত্যার কথা বলেছি, ইলিয়াস আলীর কথা বলেছি, চৌধুরী আলমের কথা বলেছি, নাম যারা হাজারো শহীদ গুম মানুষের নাম বলেছি। আমরা আজকেও এই দাঁড়িয়ে বলতে চাই যে আজকে দীর্ঘদিন পর, এক যুগ পর, এই যে সাংবাদিক ভাইরা, ওনার সহকর্মীরা, মননের সহকর্মীরা, ওর বাবার জন্য আজকে এরকম একটি এই যে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এটার জন্য আয়োজন করেছেন। আমি আপনাদের সাথে একাত্ম হয়ে বলতে চাই যে এটার একটা সন্ধান, এটার একটা ডিসাইড হয়ে যাওয়া দরকার, কি তার বাবা কি মৃত নাকি গুম নাকি আর কখনো ফিরে আসবে না। এরকম হাজারো শহীদ শেখ হাসিনা এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য পেছিস এর কত সাংবাদিককে গুম করে ফেলেছে, কত সাংবাদিককে জীবন থেকে। তা এই যে জুলাই আগস্টের হত্যায় আপনি শুধু এটা কেন বলবেন, যাদেরকে ব্যান গাড়িতে পুড়ে হত্যা করা হয়েছে, কত হাজারো শত লাশ মাটির নিচে নদীর মধ্যে পাথর মেঝে ফেলে দেওয়া হয়েছে, কত শত লাশকে মাটির মধ্যে পুঁতে ফেলা হয়েছে, এদের কোনো সন্ধান আছে নাই। অনেক গরিব পরিবার আছে, তারা কোনো সন্ধান দিতে পারে না, এটা হচ্ছে বাস্তবতা। শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য সেটাই করেছে। এই খুনিদের এটা বিচার আন্তর্জাতিক আদালতে এবং বাংলাদেশের মাটিতে এটা নিশ্চিত করতে হবে। যারা গুম করেছে, যারা সিরাজ চেয়ারম্যানকে গুম করেছে, আরো যাদের নাম বলেছে তাদেরকে যারা গুম করেছে, এই দাবিতে আমরা সোচ্চার আছি, সোচ্চার থাকবো এই আন্দোলনের সাথে, আপনাদের সাথে আছি। এবং এটা যারা দুর্বার গতি করতে হবে এবং দুর্বার করে এটা নিশ্চিত করতে হবে, এদের স্বাস্থ্য নিশ্চিত করতে হবে এবং এদের ব্যাপারে একটা ডিসিশন রাষ্ট্রীয়ভাবে নিতে হবে যে তারা কি করবে, তাদের সন্তানকে দিতে পারবে, লাশের খবর দিতে পারবে, তাদের কোথায় কবর দেওয়া হয়েছে, বা যারা খুনের সাথে জড়িত তাদেরকে এনে তাদেরকে জিজ্ঞেস করে তার লাশ কোথায় কবর দেওয়া হয়েছে কিনা মাটিতে পানিতে ফেলে দেওয়া হয়েছে, সন্ধান নিশ্চিত করতে হবে। এটা রাষ্ট্রীয় ব্যবস্থায় করতে হবে। এইটা আমি জানিয়ে সকল সাংবাদিক ভাই যারা আজকে আয়োজনে অংশগ্রহণ করেছেন, সকল প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, এখানে বিএনপির এই পরিবারের আমাদের মহানগর বিএনপির নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য যারা আছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।